নমস্কার, আমি অহনা বাগ। পিকু কথার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের প্রয়াস লেখিকা পূরবী রায়ের লেখা নিবন্ধ নেতাজি রহস্য মৃত্যু ও কিছু প্রসঙ্গ। গল্পটি মাতৃশক্তি পত্রিকার 1422 বঙ্গাব্দের সংখ্যা থেকে সংগৃহীত। গল্পের তথ্য সম্পূর্ণভাবে পত্রিকা থেকে সংগৃহীত। এতে আমাদের চ্যানেলের কোনো দায় নেই। গল্প পাঠে সুমন পাল। নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ভারত সরকার 1999 সালে বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। পূর্ববর্তী কমিটি ও নতুন কমিশনের মধ্যে মূল পার্থক্য দেশের বিদেশের নতুন প্রচুর গোপন তথ্য সরকারি ছাড়পত্র পেয়ে নবগঠিত কমিশনে আসে এবং বিচারপতি মুখার্জি সেই নথিপত্রের যথাযথ মূল্যায়ন করে ব্যবহার করেন। সুতরাং অপর দুটি কমিটি ও কমিশনের থেকে মুখার্জি কমিশন তার স্বাতন্ত্র্য বজায় রাখতে সক্ষম হয়েছে। 1956 শাহনওয়াজ কমিটি গঠনের পূর্বে নেহেরু সংসদে প্রস্তাব উপস্থাপন পর্বে নেতাজির বিমান দুর্ঘটনা সম্পর্কিত কিছু ছবি ও কাগজপত্র তার হাতে এসেছে বলে জানান। পেয়েছিলেন অবশ্য এসএআর এর মাধ্যমে, যিনি একসময় আজাদ হিন্দ সরকারের বিশেষ দায়িত্বে ছিলেন। আয়ার জাপান থেকে এগুলি সংগ্রহ করে আনেন। এক্ষেত্রে আয়ার প্রতারক, কারণ এই ছবি ও কাগজপত্র যার ভিত্তিতে নেহেরু কমিটির রায়কে লুফে নিলেন, যে তথাকথিত 18ই আগস্ট 1945 নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান দুর্ঘটনায় প্রাণ হারান, সেই ছবি কাগজপত্রগুলি আজ অবধি কেউ দেখেছেন বলে শোনা যায়নি এবং কোথায় সংরক্ষিত আছে তাও জানা নেই। এর সঙ্গে সংযোজিত হলো অপর একটি ডেথ রিপোর্ট। আরেকটি বলার কারণ, 1946 সালে যখন ব্রিটিশ গোয়েন্দা বিভাগ কোনো প্রমাণকে ভিত্তি করে কোনো মতেই মৃত্যুকে সত্য বলে প্রমাণ করতে পারছে না, ঠিক সেই সময়ই 1946 সালের জুলাই মাসে ডাক্তার রুৎসার সাহায্যে একটি মৃত্যু রিপোর্ট প্রস্তুত করা হয়। রুৎসার তাইহুকো বিমানবন্দরের বিমান দুর্ঘটনা সাজানো গল্পকে আরও সাজিয়ে গুছিয়ে হাসপাতালে কতখানি দায়িত্ব নিয়ে চিকিৎসা করেছিলেন তার বিশদ বিবরণ দিয়ে জানান, ওই রোগী ক্রমশ অবনতি ঘটে এবং তিনি বিকেল 5টার সময় খেতে বাইরে যান। ফিরে এসে দেখেন ক্রমশ রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক এবং সন্ধ্যে 7টা নাগাদ সব শেষ। যদিও কোথাও কোনো হাসপাতালের রেজিস্টার মৃত্যু তো দূরের কথা, হাসপাতালে ভর্তি হওয়ার কথাও নথির কোনো প্রমাণ নেই। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ জাপানি ডাক্তারের সাহায্যে এমন একটি প্রমাণপত্র সংগ্রহ করার পরেই জানা গেল সুভাষচন্দ্র বোস রাশিয়ায়। 1946 সালে যুদ্ধ শেষে প্রতিটি দেশে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যস্ততা। ভারত মিত্রশক্তির গোয়েন্দা অর্থাৎ সোভিয়েত গোয়েন্দা বিভাগ আস্তে আস্তে দেশে ফেরার পথে। এমনই এক সন্ধিক্ষণে ওই বছরে অর্থাৎ 1946 সালের আগস্ট মাসে সোভিয়েত গোয়েন্দা সায়ারনিৎস বোম্বাইয়ে সোভিয়েত পত্রিকা ও গ্রন্থ বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছিলেন। তিনিও দেশে ফেরার পথে। নেহেরু ছুটে এলেন বোম্বাই। সোভিয়েত গোয়েন্দা সায়ারনিৎসের হাতে স্টালিনের লেখা একটি চিঠি দিয়ে অনুরোধ করলেন যথাস্থানে চিঠিটি পৌঁছে দিতে। ইতিমধ্যেই ডাক্তার রুৎসার ডেথ রিপোর্ট অকেজো হয়ে পড়ল। তাই ওই বছর অক্টোবর মাসে আবার একটি ডেথ রিপোর্ট প্রস্তুত করা হলো। সেখানে ডাক্তার ইয়োসেমি কিন্তু রোগীর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করলেন রাত্রি 12টার পর। অর্থাৎ প্রথম ডাক্তার রুৎসার রিপোর্টে মৃত্যুর সময় ছিল সন্ধ্যে 7টা, দ্বিতীয় ডাক্তার ইয়োসেমির রিপোর্ট ছিল রাত্রি 12টা। অর্থাৎ সম্পূর্ণ অসংলগ্ন, পরস্পর বিরোধী রিপোর্ট। তার সঙ্গে না ঘাটে না বাটে কোথাও কোনো প্রমাণপত্র বা সার্টিফিকেটের বালাই নেই, প্রমাণ নেই। এমত অবস্থায় ব্রিটিশ গোয়েন্দা বিভাগ লিখেই জানাতে লাগলো, মেক হিম পার্মানেন্টলি ডেড। অর্থাৎ যে কোনো প্রকারে বরাবরের জন্য আমাদের নাম্বার 1 এনিমিকে মৃত বলে ঘোষণা করা হোক। এই সমস্ত চিত্রটা মাথায় রেখে ও পারস্পরিক পরিস্থিতি থেকে নেহেরু অর্থাৎ সতর্কভাবে ঘুঁটি সাজিয়েছিলেন। নেহেরু প্রথম ডাক্তার রুৎসার দ্বারস্থ হয়ে তাকে আবার নতুনভাবে রিপোর্ট বানাতে
বলেন। তৃতীয় ডেথ সার্টিফিকেট দেখালেন 1954 সালে, যে রিপোর্টে ডাক্তারটি সজ্ঞানে মিথ্যে লিখে চলেছেন যে আমি ডাক্তার রুৎসা, প্রথম থেকে আমি নেতাজির চিকিৎসক, আমার তথ্য অনুযায়ী সন্ধ্যা 7টায় তার মৃত্যু হয়েছে। এখন দেখা যাচ্ছে আইআরএ জাপান থেকে আনা কিছু অজানা ও ছবি ও তথ্য, অপরদিকে 1946 সালের প্রথম ডাক্তারের দ্বিতীয় বিস্তারিত রিপোর্ট, এইসব সাজিয়ে ফেলতে নেহেরুর বিশেষ পরিশ্রম করতে হয়নি। কিন্তু তার আরও বড় চাল বাকি ছিল। তিনি নেতাজির পরিবারের সদস্যদের মতামত জানার জন্য বিধানচন্দ্রকে অনুরোধ করলেন। বিধানবাবু আত্মীয়দের মনোভাব জেনে বলেন যে তার বিমান দুর্ঘটনার কথা বিশ্বাস করেন না এবং এ ব্যাপারে সহমত নন। নেহেরুর তখন একটাই ভরসা, সোভিয়েত রাশিয়া। 1946 সালে দেশ স্বাধীন হবার পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিরোনামে থাকা দেশে যাবার জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলেন। মনে রাখতে হবে, স্টালিন তখন জীবিত অবস্থায়। নেহেরুভিমুখ এই নেতা কোনো অছিলায় তাকে সোভিয়েতের মাটিতে পদার্পণ করতে দিতে নারাজ। কৃষ্ণ মেননকে নিয়ে নেহেরু নানাভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন 1947 থেকে স্টালিনের মৃত্যু পর্যন্ত, কিন্তু কৃষ্ণ মেননের পরিশ্রম বিফলে যায়। 1953-তে স্টালিনের মৃত্যুর পর 1955 থেকে ভারত সোভিয়েত মৈত্রীর নতুন রাখিবন্ধনের সূচনা হয়। 1956 সালে স্টালিনবাদ নিপাত যাওয়ার স্লোগান দিয়ে অনুষ্ঠিত হল সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম কংগ্রেস। 1955 সালে দুই দেশের নেতাদের আগমন ও আদান প্রদান, ভারত সোভিয়েত মৈত্রীর পতাকা উড়ল। আর এই সুবর্ণ সুযোগে শাহনওয়াজ কমিটি পেশ করে রুৎসার ডেথ রিপোর্ট, আইআরএর নানান কাগজপত্র ও ছবি। 18ই আগস্টে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর প্রমাণস্বরূপ তুলে ধরে। ভারত সরকার ও ভারতবাসীকে এর সত্যতা মেনে নিতে এক প্রকার বাধ্য করতে লাগলেন নেহেরু। এই কমিটিতে নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু ছিলেন অন্যতম সদস্য। তিনি অসত্যকে প্রশ্রয় দিতে নারাজ হয়ে কমিটি থেকে পদত্যাগ করলেন। শাহনওয়াজের ইনাম, সাংসদ, মন্ত্রীপদ ইত্যাদি। অতএব আজাদ হিন্দ ফৌজকে মনে রেখে তাঁর কি হবে? এসবের ফল কিন্তু দাঁড়ালো, সরকার এই সত্যকে মেনে নিলেও ভারতবাসী তা মেনে নিতে অক্ষম। অশান্ত ভারতবাসীকে শান্ত করার রাজনৈতিক অভিপ্রায়ে বিচারপতি খোলসার তত্ত্বাবধানে দ্বিতীয়বার তদন্ত শুরু হয়। ঘটনা সম্পর্কে অবগত 70-এর দশকের কিছু কিছু সাক্ষী তখনও জীবিত। নেহেরু যেমন সরকার গঠিত কমিটিকে নানা কৌশলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে না দিলেও ইন্দিরা গান্ধী বিচারপতি খোসলাকে অনুমতি দেন পরিদর্শন করার। বিচারপতি খোসলা কিন্তু সব কিছু সারেজামিন তদন্ত করে বিমান দুর্ঘটনার রহস্যে নেতিবাচক রায় দেন। তবে যথারীতি সেটিকে অত্যন্ত কৌশলে ইতিবাচক করে বিমান দুর্ঘটনার পক্ষে রায় দেওয়ানো হয়। বিচারপতি খোসলা এ নিয়ে তার বিশেষ জলঘোলা করতে চাননি। কিন্তু সরকার মেনে নিলে কি হবে? স্বাভাবিকভাবেই ভারতবাসী তা মেনে নিল না। 1999 সালে কংগ্রেস ও তার অনুগামী বামপন্থীরা দিল্লির মসনদ থেকে বিদায় নিলেন। সেই সুযোগ নিয়ে এনডিএ সরকার বিচারপতি মুখার্জিকে পুনরায় তদন্ত কমিশন গঠন করলেন। সরকার তাদের প্রশ্নকলি কমিশনের প্রস্তাব হিসেবে পেশ করলেন, সুভাষচন্দ্র বোস জীবিত কি মৃত? মুখার্জি কমিশনের উত্তর, মৃত। যদি মৃত বলেই কমিশন প্রমাণ করছেন, তবে কি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে? কমিশনের জবাব, তথাকথিত বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। প্রশ্ন 3, জাপানি মন্দিরে যে ভস্য রাখা আছে সেটা কি নেতাজির? কমিশন, জাপানি মন্দিরে রক্ষিত ভস্য নেতাজির নয়। আগেই বলেছি, মুখার্জি কমিশন অপর দুটি তদন্ত কমিটি ও কমিশনের থেকে ভিন্ন চরিত্রের। কারণ কেন্দ্রে কংগ্রেস সরকার নেই, পাশাপাশি সাক্ষীর ক্রমশ সংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই তদন্ত অনেক বেশি নির্ভরশীল মহাফেজ খানের নথি ও গবেষণামূলক তথ্যের উপর। একদিকে ব্রিটিশ সরকারের পাবলিক রেকর্ড অফিসের নথিপত্র, অপরদিকে সোভিয়েত রাশিয়ার পতনে
প্রায় ৭৫ ভাগ মহাফেজখানার শৃঙ্খলামুক্ত, তাই বহু অজানা তথ্য ক্রমে প্রকাশ পেতে থাকে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং তার দপ্তরে রক্ষিত ৯৯৯টি আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত ফাইল আইন মুক্ত করে গোপনীয়তা থেকে সাধারণের কাছে পৌঁছে দেন। এত প্রকার সাহায্য পেয়ে বিচারপতি মুখার্জির কাছে পারিপার্শ্বিক সংশ্লিষ্ট তথ্য নিশ্চিতভাবে প্রমাণ করতে সাহায্য করে যে ১৮ই আগস্ট তাইহোকো বিমানবন্দরে এরূপ কোনো বিমান ঘটনা হয়নি। কোথাও কোনোরূপ নথিপত্র এর প্রমাণ নেই। এমনকি যাকে দাহ করা হয়েছিল তার নাম ইচিরো ডকুরা। বিচারপতি মুখার্জি তাইওয়ানে গিয়ে সব রিপোর্ট উদ্ধার করেন। তাইওয়ান সরকারের সহায়তায় সার্বিকভাবে প্রমাণিত হয় যে সেই সময় কোনো বিমান উড়ানের রেকর্ডই নেই, তো দুর্ঘটনা। বিচারপতি মুখার্জি যদি প্রমাণই করলেন যে নেতাজির মৃত্যু তাইহোকো বিমানের হয়নি, তাহলে টোকিওয় রেনকোজি মন্দিরে রক্ষিত এ ভস্য কার? রক্ষিত ভস্যের ডিএনএ পরীক্ষার জন্য বিচারপতি প্রচেষ্টা করেছিলেন। পৃথিবীর প্রথম সারি ডিএনএ বিশারদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করেছিলেন, কিন্তু তার সব প্রচেষ্টা বিফল হয়, কারণ রেনকোজি মন্দিরের পুরোহিতরা বিধান দিলেন যে বৌদ্ধ মতে একবার যখন দেহের ভস্মস্তূপের মধ্যে আশ্রয় পায়, সেখান থেকে তাকে বের করা মানে ধর্মমত তথা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা। সে কারণে এই ব্যাপারে বিচারপতির পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হলো না। ইতিমধ্যে আমি কমিশনের ডিপোর্টেন্ট হিসেবে নানা তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে ফেলেছি। অতগুলো পরস্পর বিরোধী মৃত্যুর রিপোর্ট আমাকে ভাবিয়ে তুলেছিল। টোকিওয় সুভাষ ফাউন্ডেশন নামে একটি গবেষণামূলক সংস্থার অধ্যক্ষ শিমোদাকে একটি চিঠি লিখেছে। সব কিছু কাগজপত্র ও পারিপার্শ্বিক বিভিন্ন সূত্র পরীক্ষা করে আমি নিশ্চিত যে এই তথাকথিত বিমান দুর্ঘটনা কখনোই হয়নি এবং নেতাজি এই বিমান দুর্ঘটনার শিকার নন। ২ সপ্তাহের মধ্যে উত্তর দিলেন শিমোদা। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ডাক্তার ইয়োশিমি জাপানি ভাষায় যে ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, আমি তারই ইংরাজি অনুবাদ এই চিঠির সঙ্গে পাঠালাম। আসল সত্য তখন আপনি নিজেই যাচাই করতে পারবেন। এখন দেখা যাক সব মিলিয়ে কি দাঁড়ালো। 2টি ডাক্তার, 3টি রিপোর্ট। প্রথম ডাক্তার সুরুৎ শাহ 1946 জুলাইয়ের রিপোর্ট, আর নেহেরু তার সাহায্যে নিলেন 1954 সালে। 1946 সালে অক্টোবরে দ্বিতীয় রিপোর্ট। সাক্ষী ডাক্তার ইয়োশিমি। এবারে আমার কাছে এলো সেই ইয়োশিমির সই করা নেতাজির ডেথ সার্টিফিকেট। যেমন বয়ান হয় সেই বয়ানে, তবে কত সালে সই করেছেন সে বিষয়ে বিশেষ নজর দেবার প্রয়োজন মনে করেননি। ডেথ সার্টিফিকেটে ডাক্তার ইয়োশিমির সই করে পরে লেখা আছে 1988 সাল। বিচারপতি জাপান যাত্রাকালের পূর্বে তাঁর হাতে শিমোদার পত্র সমেত ডেথ সার্টিফিকেট তুলে দিলাম। টোকিও শহরে কমিশন চলাকালীন ডাক্তার ইয়োশিমির হাজিরা। বিচারপতি আমাকে পাঠানো ডেথ সার্টিফিকেটটি তুলে ধরে প্রশ্ন করাতে ডাক্তার স্বীকার করলেন যে এটা তাঁরই লেখা, আর বললেন আমাকে বলা হয়েছিল। বিচারপতি জিজ্ঞেস করলেন, কারা বলেছিলেন ইয়োশিমি? আমার মনে নেই, জবাব দিলেন ইয়োশিমি। আপনি তাদের চেনেন? ইয়োশিমি বললেন, না, চিনি না। এই অসংলগ্ন উত্তরে পরিষ্কার বোঝা যায় যে 1988 সালে সই করা ওই সার্টিফিকেট আদেও কতটা মূল্য আছে। কমিশন ইংল্যান্ড গিয়ে একটা বিষয় অবগত ছিল যে আগামী 2021 সালের আগে সুভাষচন্দ্র বোস সম্পর্কিত গোপনীয় তথ্য প্রকাশ করায় তারা অপারগ। স্বয়ং চ্যান্সেলর লেভিন একথা জানিয়ে দিলেন, যার ক্ষমতা সরকারের ওপর। এবার সবশেষে রাশিয়া পর্ব। আমার বন্ধু ওয়ার্স চুক্তির প্রাক্তন মেজর জেনারেল আলেকজান্ডার কোলেসনিকভ, যিনি মিলিটারি গোপন তথ্যের মহেজখানা বা জিআরইউ বলে পরিচিত, সেখানে প্রবেশ করার অনুমতি পান। সেখানে প্রবেশপথে কাগজ কলম সব রেখে এসে দুপাশে 2 পুলিশের গার্ডে একটি মাত্র দলিল দেখার অনুমতি পাওয়া যাবে। সেই সকল নিয়ম মেনেই কোলেসনিকভ উদ্ধার করেছিলেন 1946 সালের অক্টোবর মাসে স্তালিন
জ্যাকব মালোতভ, ভিসনস্কি আলোচনায় ব্যস্ত। সুভাষচন্দ্র বোসকে কোথায় রাখা হবে এই সংবাদ কলেজনিকভ নিজ হাতে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক শ্রীচিত্র বসুর হাতে তুলে দেন। এ ব্যাপারে চিত্তবাবু আমায় বলেছিলেন জ্যোতিবাবুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তার মতে প্রথমে ভিয়েতনাম, তারপর চীন, এই দুটি দেশে খোঁজখবর করে তারপর মস্কোর কথা ভাবা যাবে। বোঝাই যায় কংগ্রেসের অনীহা থেকেই বামের হাত পা বাঁধা। রাশিয়ার বহু পত্রপত্রিকায় সুভাষচন্দ্র বোস সম্পর্কে নানা প্রবন্ধ মন্তব্য প্রকাশ পেতে শুরু করলো। এর মধ্যে একটি প্রবন্ধের নামকরণ ভারত গ্যারিলভনি সাইবেরিয়ার পাঠানো হলো। এরপর বিভিন্ন গবেষণামূলক গ্রন্থে প্রকাশ পেতে লাগলো যে রাশিয়ার ফেস উত্তর। মুখার্জি কমিশন তদন্তের জন্য রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। যাত্রার দিন স্থির। মস্কোর ভারতীয় দূতাবাস থেকে সংবাদ এলো, আমার মুখ্য সাক্ষী কলেজনিকভ, রুশ সরকার আমাদের যাত্রার পূর্বরাতেই তুরস্ক পাঠিয়ে দিয়েছিলেন রুশ দূতাবাসে একটি বিশিষ্ট পদে। মস্কো পৌঁছে দেখি তার আগের দিন সন্ধ্যায় প্রকাশিত হয়েছে আমারই বান্ধবী লেখিকা মারিয়া রেগনিকের একটি প্রবন্ধ। সেখানে তিনি লিখলেন, মুখার্জি কমিশন নেতাজির শেষ দিনের খবর অনুসন্ধান করতে মস্কো পৌঁছেছেন। কী নিয়ে ফিরবে তারা? এনকেভিডির হাতেই তার সমাপ্তি, না আবার সেই পুরনো গাথা 8ই আগস্টের 1945 সালের বিমান দুর্ঘটনা? চাঞ্চল্যকর প্রবন্ধ, চাঞ্চল্যকর পরিস্থিতি, কিন্তু কলেজনিকভের অনুপস্থিতি আবার বুঝিয়ে দিল ভারতের কংগ্রেস ও বামাগোষ্ঠী শেষ চেষ্টা করবে সব কিছু গুলিয়ে দিতে। আজও ভারতের বহু প্রান্তে রাশিয়ায় শেষ কথা শোনা যাচ্ছে। ভারত রাশিয়া যৌথভাবে বিবৃতি না দিলে গবেষণার পাতায় মহাবেজ খানের গোপনীয় তথ্যের ভিত্তিতে যা কিছুই প্রমাণিত হোক, শেষ উত্তর আশা করব দুই সরকারের যুক্ত বিবৃতিতে। তবে এই যুক্ত বিবৃতির মধ্যে একটা সমঝোতা ছিল, বর্তমানে কতখানি আছে বলা শক্ত। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকে, বিশেষত প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ও প্রধানমন্ত্রীর অফিসের যে সব সচিবরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য রেখেছেন, সেগুলি নজর কাড়ে। নেতাজি সম্পর্কিত কোনো তথ্যের বিষয়ে যখনই ভারত সরকারের পক্ষ থেকে সোভিয়েত সরকারকে আবেদন করা হয়েছে, রুশ সরকারেরও তৎক্ষণাৎ উত্তর 1945 সালের আগে অথবা পরে নেতাজি সম্পর্কিত কোনো তথ্য রুশ দেশে নেই। অবান্তর মিথ্যার আশ্রয় রুশদের একটি বৈশিষ্ট্য। সুইডেনের কূটনীতিবিদ রাওয়াল ওয়ালেনবার্গকে খুন সত্যি বলতে বাধ্য হয়েছিল। বেলরাশিয়া ও পোল্যান্ডের সীমানায় কাতিন জঙ্গলে 20,000 পোল্যান্ডবাসীকে মেরে রাশিয়া দোষটি সম্পূর্ণভাবে জার্মানদের উপর চাপিয়ে দেন। রাশিয়া যা করেছিল তা 7 বছর বাদে তাদের স্বীকার করতে বাধ্য করে পোল্যান্ডবাসী। সুতরাং এই সকল উদাহরণ মাথায় রেখে বিচার করতে হবে। আর সেক্ষেত্রে ভারত এক বিশেষ সুযোগ সুবিধা সন্ধানী, কারণ রাশিয়ার পররাষ্ট্র দপ্তর যদি নেতাজির অবস্থান ও মৃত্যু সম্পর্কে নেতাজিবাচক মন্তব্য করে, তাহলে ভারতীয় বিশ্বাসঘাতকদের পক্ষে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে এই কথা প্রমাণ করতে আরও জোরদারভাবে হয়। হয়তো এই সব নানা চাপানুতর দুদেশের যুক্ত বিবৃতির সময় পিছোতে বাধ্য করেছে। তবে এ কথা স্বীকার করতেই হবে, নরেন্দ্র মোদীজি ভারতের প্রথম একজন প্রধানমন্ত্রী যিনি জাপান সময়কালে রেনকোজি মন্দিরে রক্ষিত তথাকথিত নেতাজির ভস্যের প্রতি সম্মান দেখাতে বিমুখ ছিলেন। এটি একটি বিরাট পদক্ষেপ। অন্তত জাপান সরকারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন বিমান দুর্ঘটনায় তিনি বিশ্বাসী নন। এবারে ফিরে আসি ভারত সরকারের প্রদত্ত কমিশনের চতুর্থ প্রশ্নে। তিনি কি অন্য কোথাও অন্য কোনোভাবে মারা গেছেন? কবে এবং কোথায়? মুখার্জি কমিশনের উত্তর, সম্পূর্ণরূপে উপলব্ধ উত্তরের অভাবে বলা সম্ভব হচ্ছে না। প্রাক্তন এবং বর্তমান সকল সরকার প্রধানগণ মোটামুটিভাবে নেতাজি সংক্রান্ত ফাইলগুলির গোপনীয়তা রক্ষার্থে নিজেরা এই গোপন তথ্য সম্পর্কে অবগত আছেন। এটা খুবই স্বাভাবিক। এই মূল্যবান তথ্যগুলি সরকারের বিশেষ ব্যক্তিরা জানেন। তাহলে আজ ভারতের জনসাধারণ কোটি কোটি মানুষ, তারা এই উত্তরের প্রতীক্ষায় আর কতদিন থাকবেন? সমস্যা একটা থেকেই যাচ্ছে। বর্তমান ভারত সরকার যত জোর দিচ্ছেন
আসুন আমরা সকলে মিলে সত্য উদ্ঘাটন করি। সেখানে এই আহ্বান কংগ্রেস ও বাম দলগুলি এড়িয়ে গিয়ে নীরবতা পালন করছে। সাধারণ জনগণের মতো উদাত্ত কণ্ঠে এই আর্জি করার শক্তি কেন তারা হারিয়েছেন জানি না। আসুন আজ দল মত নির্বিশেষে একটি আবেদন রাখি, সত্য উদ্ঘাটিত হোক, কারণ সত্য আস্তাকুর থেকেও উঁকি মারে।